দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই। আগের ভিডিওগুলোতে আমি প্রলয় উল্লাস কবিতাটি পড়ে মানে বলে দিচ্ছিলাম। আজকে পরবর্তী অংশটি বলবো। দেখো, প্রলয় উল্লাস কবিতায় কোথাও স্বাধীনতা সংগ্রামের কথা, মহা আন্দোলনের কথা বলা হয়নি, কিন্তু কবিতাটার জুড়ে, সমগ্র কবিতাটা জুড়েই কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। আর আকারে ইঙ্গিতে কিছু জায়গায় এরকম বলা হয়েছে যে কোনো একটা মহা আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র, কিন্তু শব্দ কোথাও উল্লেখ করা হয়নি, বা স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করা হয়নি, কিছুই উল্লেখ করা হয়নি, কিন্তু আক্ষরিক অর্থে এখানে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। দেখো কবিতাটি, আমি আগের যে এপিসোডটা ছিল, আর প্রসঙ্গত বলি, যারা কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা ভিডিও দেখতে পাবে না আগামী দিনে, ঠিক আছে? তাহলে যারা দেখতে পছন্দ করছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তারা কিন্তু, যারা সাবস্ক্রাইব করবে না, তারা আমার কোনো ভিডিওই দেখতে পাবে না। আচ্ছা, এবার দেখো কবিতাটি প্রসঙ্গে আসি। কবিতাটিতে এখানে বলা হয়েছে, তো হাসছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে কালবৈশাখী, প্রচণ্ড ঝড়ের রূপ নিয়ে আসছে। প্রথম যে স্ট্যান্ডার্ডটা আমরা পড়েছিলাম, অনুচ্ছেদটা, সেখানে কিন্তু কালবৈশাখী আসার সূচনা বা যে প্রবেশদ্বারে প্রবেশ করার ঘটনাটি ঘটে গেছে, এবং সে হাসছে, ভয়ঙ্কর রূপে হাসছে, কিন্তু তাও জয়ধ্বনি করতে বলেছেন। কবি বলেছেন তোরা সব জয়ধ্বনি কর। আর কবি তারপরেই বলেছেন, ঝামর তার কেসের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। এবার তার তীব্রতা, তার প্রচণ্ড ভয়ঙ্কর রূপটা কবি এবার প্রকাশ করছেন। ঝামর, তার মনে হচ্ছে যেন তার কেস মানে চুল এমনভাবে সে দোলাচ্ছে যেন মনে হচ্ছে আকাশের ওপরে একটা ঝামর দিয়ে ঝাপটা মারছে এবং আকাশকে দুলিয়ে দিচ্ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর মতন, ধূমকেতুর রূপ নিয়ে সে এসেছে এবং তার চামড় সে দোলাচ্ছে। চামড় দেখবে ঠাকুরের কাছে আরতির সময় একটা লোম বিশিষ্ট একটা চামড় জিনিস, সেটা দোলানো হয়, সেই রকম চামড় যেন দুলছে। বিশ্বপাতার বক্ষ তল কোলে, রক্ত তাহার কৃপান ঝোলে। এবার বলছেন যে, কবি বলছেন যে যেন মনে হচ্ছে, দেখো জ্বালামুখী কিন্তু এক ধরনের এক রকমের একটা তীর্থস্থান, ঠিক আছে? এটা হিন্দুদের একটা তীর্থস্থান, কিন্তু জ্বালামুখী একটা অস্ত্রেরও নাম। জ্বালামুখী আবার যে অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরির যে মুখটাকেও জ্বালামুখ বলে। বিশ্বপাতার বক্ষ কোলে, মানে বিশ্বের যে বক্ষ রয়েছে, মানে বিশাল অঞ্চল জুড়ে, বিশাল জায়গা জুড়ে যেখানে তার করাল ছাপ পড়েছে, তার যখন মানে কালবৈশাখী ঝড় আছড়ে পড়েছে, সেখানে বলছে রক্ত তার কৃপান দোলে দোদুল দোলে। তার যে তলোয়ারে রক্ত আছে, তার মানে সেই রক্ত কিন্তু ধ্বংসের বার্তা নিয়ে আসছে, যুদ্ধের বার্তা নিয়ে আসছে, এবং রক্তের প্রবাহ বয়ে দিতে পারে এমন বার্তা সে নিয়ে এসেছে। অট্টরোলে হট্টগোলে স্তব্ধ চরাচর। তার যে মহা শোরগোল শুরু হয়ে গেছে আগমনের ফলে, অট্টরোল শুরু হয়ে গেছে। হট্টগোল হচ্ছে হাটের যে বিভিন্ন মানুষের চেঁচামেচি কথাবার্তা, সেগুলোকে হট্টগোল বলে। স্তব্ধ চরাচর হয়ে গেছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে এখানে বিশ্ব বলাটা ঠিক নয়, কারণ সমগ্র বিশ্বের কথা কবি বলেননি, তাও এখানে চরাচর বলেছেন। চরাচর মানে পৃথিবী। তাহলে অঞ্চল, এলাকা, যে স্থানীয় এলাকা, যে বিস্তীর্ণ এলাকাতে এই ঝড়ের দাপট শুরু হয়েছে, সেখানে সবাই স্তব্ধ হয়ে গেছে। দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বর্ণনাতেও তোমরা দেখেছো যে ঝড়ের প্রচণ্ড দাপট যখন শুরু হয়েছে, তখন মানুষ প্রমাদ গুনছিল, মানুষ ভাবছে প্রলয় এসেছে, সেই ভেবে ভয় পেয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই ঘটনা এখানেও ঘটছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তাহলে স্তব্ধ চরাচর হয়েছে, প্রচণ্ড প্রবল ভয়ঙ্কর দুর্দান্ত রূপ নিয়ে এসেছে কালবৈশাখী, এবং তার জন্য সব কিছু চারিপার্শ্বস্থ পরিবেশ স্তব্ধ হয়ে গেছে। তাও কবি বলছেন জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
কবি আরও বলছেন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তার নয়ন কটায়, মানে ওই কালবৈশাখী যে এসেছে তার নয়নের দৃষ্টিতে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, আগুনের জ্বালা রয়েছে। মানে দ্বাদশ রবির আগুনের দহন জ্বালা নিয়ে, দহন জ্বালা চোখে নিয়ে কালবৈশাখী ঝড় এসেছে। দিগম্বরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়, যেন মনে হচ্ছে শিব তার জটা খুলে দিয়েছে এবং সেই জটা চারিদিকে বিন্যস্ত হয়ে পড়েছে এবং সেটা কেঁদে লুটিয়ে দিয়েছে যে শিব, কারণ শিব রুদ্র রূপ ধারণ করেছে, ভয়ঙ্কর ধ্বংসের রূপ ধারণ করেছেন এবং তিনি তার জটা খুলে দিয়েছেন এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং ভয়ঙ্কর রূপ নিয়ে প্রকাশ পাচ্ছে। বিন্দু তার নয়নতলে সপ্ত মহাসিন্ধু তোলে। এবার এক বিন্দু নয়নের জলের মধ্যেই সপ্ত সিন্ধু যেন মনে হচ্ছে প্রকাশ পাচ্ছে। আমরা বুঝতে পারি, নমুনাতেই বোঝা যায় যে ভয়ঙ্কর রূপটা কেমন হতে পারে। তার নমুনা একটা কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড়ের একটি নমুনা, একটি স্থানের একটি ধ্বংসলীলা দেখি বোঝা যাচ্ছে তার প্রচণ্ড ধ্বংসলীলার রূপটা কেমন হতে পারে। ঠিক আছে, তাহলে নয়ন জলেতেই সপ্তসিন্ধুর পরিচয় পাওয়া যায় এবং যেটা তার কপোলতলে গড়িয়ে এসছে। কপোলতল মানে হচ্ছে গাল, গণ্ডদেশ, সেখানে গড়িয়ে এসেছে সেই নয়ন জলটা, সেখানেই কিন্তু সপ্তসিন্ধুর আভাস মিলছে। বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, কিন্তু বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর পাতা রয়েছে। কারণ যখন কোনো এমন পরিস্থিতি তৈরি হয় যে দহন জ্বালায় মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষ যখন আর সহ্য করতে পারে না, সেই সময় কিন্তু কালবৈশাখী ঝড় আসে তার প্রচণ্ড রূপ নিয়ে। কারণ তারপরেই কিন্তু বৃষ্টি আসে এবং প্রকৃতি সবুজাভ হয়ে ওঠে, প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে এবং মানুষের সেই দহন জ্বালা, জীবকুলে সেই দহন জ্বালা দূর হয়, প্রকৃতি ঠান্ডা হয়। সেই জন্যই বলেছেন যে ঝড় যতই ভয়ঙ্কর হোক না কেন, ঝড়ের পরে কিন্তু বিশ্ব প্রকৃতির মধ্যে একটা সজীবত্বের আভাস পাওয়া যায়, একটা জীবকুল পরিত্রাণ পায়। সেই জন্যই মহা আন্দোলনের কথা এখানে একটা ইঙ্গিতে এসেই যায়। তো কবি সেরকমই একটা বলতে চেয়েছেন যে যখন সমাজ সংসার এমন কণ্টকময় হয়ে ওঠে, যখন মানুষের এমন পরিস্থিতি তৈরি হয় যে আর সহ্য করতে পারে না, তখন সেই পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে মহা আন্দোলন করতে হয়। সেই মহা আন্দোলন যতই ধ্বংসের রূপ নিয়ে আসুক, সেই মহা আন্দোলনের পরেই কিন্তু একটা শুভ সূচনা হয়। দেখো বলছেন, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর শিবকে বলা হয় কারণ তিনি প্রলয়েরও দেবতা, সৃষ্টিরও দেবতা। তিনি হাঁকছেন, হুঙ্কার দিচ্ছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপরে কবি বলছেন, মা ভৈ মা ভৈ, মানে ভয় নেই, ভয় নেই, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মমস্যদের প্রাণ লুকানো ওই বিনাশে। তাহলে জগৎ জুড়ে যে প্রলয় আসছে, মানে ভয়ঙ্কর রূপ নিয়ে কালবৈশাখী ঝড় আসছে, তাতে কি হবে, তাতে যারা জড়ায় মরে আছে, মানে যারা বার্ধক্যের কারণে, যারা বয়সজনিত কারণে, মানে যে সমস্ত গাছের পাতা ঝরে যাবেই, তা ঝরে যাবেই, ঠিক আছে, কারণ ঝরে যাওয়া বা এই বিনাশের মধ্যেই কিন্তু প্রাণ লুকিয়ে আছে। কারণ এই বিনাশের পরে কী হবে, গাছে আবার কচি কচি পাতা বেরোবে, গাছ আবার নতুন ফুলে ফলে ভরে উঠবে। তাহলে যেটা জীর্ণ শীর্ণ, যা মৃতপ্রায়, যা মুমূর্ষু, তা কিন্তু, যা ক্ষয়িষ্ণু, তা কিন্তু শেষ হয়ে যাবে, নবদিনের সূচনা হবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। তাহলে এবার নতুন দিনের সূচনা হবে, নতুন প্রজন্ম নিয়ে শুরু হবে। যদি প্রকৃতির কোলে বলো, প্রকৃতির কোলে নতুন ফুল ফল কচি পাতায় ভরে উঠবে গাছ, আর জীর্ণ শীর্ণ শুকনো পাতা ঝরে যাবে। আর কিন্তু যদি সমাজের বুকে বলো, তাহলে সেখানে যারা জীর্ণ শীর্ণ ক্ষয়িষ্ণু প্রাণ, যারা আর সমাজের কোনো উপকারই লাগবে না, তারা কিন্তু সবাই চলে যাবে এবং আসবে তরুণ প্রজন্ম, যারা সমাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এবং কবি বলেছেন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, তোরা আলো তার ভরবে এবার ঘর, মানে হালকা চাঁদের আলোয় ঘর ভরে উঠবে এবং সেই চাঁদ কোথায় আছে, দিগম্বরের জটায়, মানে শিবের জটায় রয়েছে শিশু চাঁদ এবং তার আলোয় ঘর ভরে উঠবে। মানে
যেটুকু অল্প আশার আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের পর প্রবল বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি স্নাত হয়ে প্রকৃতি সজীব হয়ে ওঠে এবং তাতে জীবকুল রক্ষা পায়। এইরকমই একটা শুভ সূচনা ঘটবে যখন মহা আন্দোলনের পর নতুন দিনের সূচনা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাকিটা পরের দিন বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু ভিডিও দেখতে পাবে না।